নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ষটবিংশ পর্ব। জীবনের যদি কোনো একটা মানে থাকে তো সে মানেটা হলো এই যে জীবন কখনো থেমে থাকে না, সে চলে। চলতে চলতে কখনো সে অচল আয়তনে গিয়ে শেষ হয়, আবার কখনো অনন্তে গিয়ে পরিপূর্ণতা পায়। এই পরিপূর্ণতা পাওয়াটাই হলো আসল পাওয়া। একদিন সদানন্দ এমনি করে চলতে আরম্ভ করেছিল। সেই চৌধুরী বংশে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল তার চলা। সব মানুষই তো এমনি করে চলা শুরু করে, কিন্তু তারই মধ্যে হঠাৎ এক একজনেরই বা কেন মাঝপথেই অচলায়তন এসে পথ আটকে দাঁড়ায়। সদানন্দেরও এমনি যাত্রাপথের মাঝখানে একদিন বাধা এসে দাঁড়ালো। সে এক এমন বাধা যে তার মনে হলো সামনে চলবার বুঝি আর পথ নেই। কিন্তু না, মানুষ তো পালিয়ে রেহাই পায় না। পালিয়ে যাওয়া মানেই তো থেমে যাওয়া। থামবার জন্যে তো সে জন্মায়নি। থেমে গিয়েছিল কর্তাবাবু, থেমে গিয়েছিল চৌধুরী মশাই। যদি সদানন্দ নয়নতারার সঙ্গে মানিয়ে গুনিয়ে আপোষ করে ঘর সংসার করত তাহলেই সে হয়তো থেমে যেত। চৌধুরী মশাইয়ের মতোই সে চণ্ডীমণ্ডপে বসে সেরেস্তার খাতাপত্র দেখত। তার জমি জমার অঙ্ক বাড়ত আর বংশ পরম্পরায় বিষয় সম্পত্তি ভোগ দখল করত। কিন্তু তা হলো না। নবাবগঞ্জের লোকের তখন পরের বাড়ির ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় নেই। কোথা থেকে কে যেন খবর এনে দিলে যে যুদ্ধ বেঁধেছে। বারোয়ারি তলায় নিতাই হালদারের দোকানের সামনের মাচায় সেদিনও তেমনি তাসের আড্ডা বসেছে। কেদার দাস তাস খেলতে খেলতে জিজ্ঞেস করলে, কার সঙ্গে কার যুদ্ধ বেঁধেছে রে? পাশেই ছিল পরমেশ মৌলিক। বললে, খেলার সময় বাজে কথা বলবি না কেদার, খবরদার, আগে তাস দে। যুদ্ধের কথা আর আলোচনা হলো না। যে যুদ্ধতে সারা পৃথিবীর ভূগোল, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি সবকিছু ওলটপালট হয়ে গেল, তা নিয়ে আর কেউ মাথা ঘামালো না। নবাবগঞ্জ যেমন চলছিল তেমনি চলতে লাগলো। পুজোর সময় যাত্রা, কবিগান, পাঁচালি চলতে লাগলো, আর বাকি 12 মাস ক্ষেত খামারের কাজ। সেদিনও রাত্রের দিকে কবিগান চলেছে বারোয়ারি তলায়। বেশ ভিড় হয়েছে চারদিকে। কবিয়াল গান গাইছে, চৈত্র মাসে চালতে মিঠে, মিঠে ডাহুকের রাও, গাছের তলায় ছায়া মিঠে, মিঠে দক্ষিণ বাও, ক্ষয়ের মিঠে পানে রে ভাই, পান মিঠে চুনে, বয়সকালের কামিনী মিঠে, ঘৃত মিঠে নুনে। সারাদিন খাটাখাটুনি করে সবাই আসর জাঁকিয়ে গান শুনতে বসেছে। বেশ মজা লাগছে। পৃথিবীর কোথায় কোন কোণে যুদ্ধ বেঁধেছে, মারামারি লাঠালাঠি চলেছে, কোথায় ইংল্যান্ড, কোথায় জার্মানি আর কোথায় বা জাপান তা জানবার দরকার নেই আমাদের। যুদ্ধ বাঁধলেও যা আর না বাঁধলেও তাই। আমাদের পক্ষে সবই সমান। আমাদের খেটে খাওয়ার কপাল। আমাদের যখন বরাবর খেটেই খেতে হবে তখন ওসব রাজরাজরার ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? তার চেয়ে এই যাত্রা, কবিগান, পাঁচালি নিয়েই মেতে থাকি। আর আছে তাস। তাস খেলতে খেলতেই রাতগুলো কাবার করে দিই। হঠাৎ আসরের এক কোণ থেকে অনুরোধ এলো, একটু রসের গান হোক এবার। আগে যদি প্রাণসখী জানিতাম। তার রসের গানই শুরু হলো একটার পর একটা। আগে যদি প্রাণসখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত কারো মুখে যদি শুনিতাম, কুলবতীবালা হইয়া সরলা তবে কি অভিস ভকিতাম। সঙ্গে সঙ্গে সারা আসরময় হুল্লোড় পড়ে গেল, রীতিমতো তারিফের হুল্লোড়। এই গানটা অনেকবার শুনেছে নবাবগঞ্জের লোক, তবু এ গান যেন পুরনো হতে নেই নবাবগঞ্জের লোকদের কাছে। কবিয়ালের দল এলেই বায়না ধরে, ওই গানটা গাও হে, আগে যদি প্রাণসখী জানিতাম। ভিড়ের ভিতরে এক কোণে বসে একটা লোক এক মনে গানটা শুনছিল।
আর ভাবছিল রাধার কথা। ছোটবেলায় সেই রানাঘাটের রাধার বাড়িতেই গানটা প্রথম শুনেছিল সে। হঠাৎ পাশ থেকে একজন বলে উঠল, আরে সদা না? সদা তুই তুই একদিন পরে কোত্থেকে এলি? সদানন্দ এতক্ষণ নিজেকে লুকিয়ে রেখেছিল। কেউ জানতে পারেনি তার কথা। চুপি চুপি এতকাল পরে এসে পৌঁছেছিল নবাবগঞ্জে। পাশেই বসেছিল কেদার। সেও দেখলে, সেও চিনতে পেরেছে। আরে তুই তুই কোত্থেকে এলি? শুধু কেদার নয়, কেদার, গোবর্ধন, নিতাই হালদার, গোপাল ষাট সবাই একেবারে হৈ হৈ করে উঠেছে। চৌধুরী বাড়িতে এতদিন এত কাণ্ড হয়ে গেল, আর যাকে নিয়ে কাণ্ড সেই এতদিন পরে সশরীরে এখানে এসে হাজির। কোথায় ছিলি তুই এতদিন? সকলেরই ওই এক প্রশ্ন। এই কি চেহারা হয়েছে সদার? এই বছরে একেবারে ভোল পাল্টে ফেলেছে সদা। মুখে অল্প অল্প খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে ছেঁড়া চটি। সদানন্দ হাসতে লাগল। কেদার বললে, হাসছিস যে? সদানন্দ বললে, ওই গানটা শুনলেই আমার অন্য কথা মনে পড়ে যায়। মনে হয় লোকটা ভুলে গাইছে। শ্যামের পীড়িতি গরল মিশ্রিত কথাটা ঠিক নয়, ওটা হবে টাকার পীড়িত গরল মিশ্রিত। বলে আবার হাসতে লাগল। নিতাই বললে, তোর বাবার সঙ্গে দেখা করেছিস? সদানন্দ বললে, হ্যাঁ, বাবা বাড়িতে ঢুকতে দিলে না, বাড়ি থেকে বার করে দিলে। বলে আবার হাসতে লাগল। পরমেশ মৌলিকও শুনছিল পাশে বসে। সেও অবাক হয়ে গেল। বললে, তোমাকে ঢুকতেই দিলেন না চৌধুরী মশাই? পরমেশ মৌলিকের চাকরি চলে গিয়েছিল। শুধু পরমেশ মৌলিক নয়, সকলের চাকরি চলে গিয়েছিল। কৈলাস, গোমস্তা, দিনু কেউই নেই আর তখন চৌধুরী বাড়িতে। কৈলাস, দিনু, পরমেশ মৌলিক সবাই তখন চাকরি করছে বেহারিপালের আড়তে। সত্যি এ বছরের নবাবগঞ্জের ভেতরে যে এত পরিবর্তন হয়ে গেছে তা সদানন্দ জানত না। যখন নবাবগঞ্জে এসে সে পৌঁছেছিল তখন কেউই জানতে পারেনি। বহু বছর পরে আসা, বলতে গেলে এক যুগ। এই এক যুগে যে কত কি ঘটে গেছে তা যেন ভাবাও যায় না। সমস্ত পৃথিবীটাই সদানন্দের দেখা হয়ে গিয়েছিল। জীবনের প্রদক্ষিণ পথে কেন যে আবার সে তার জন্মভূমিতে ফিরে এলো তা সেই জানত। ভেবেছিল সে এসে দেখবে তার রক্তারক্তির ফলে কোথায় কি প্রতিক্রিয়া হলো। যে কর্তাবাবু তার বংশরক্ষে করবার জন্য এত আয়োজন করেছিলেন তার শেষটাও দেখবার ইচ্ছে ছিল তার। কিন্তু শুধু কর্তাবাবুর শেষটাই নয়, ফিরে এসে অনেক কিছুরই শেষ দেখতে পেলে সদানন্দ। দেখলে যে বাড়িতে একদিন সে জন্মেছে সেই বাড়ি তখন ঠিক সেই কালীগঞ্জের জমিদারের বাড়ির মতোই ভূতের বাড়ি হয়ে গেছে। আস্তে আস্তে সদানন্দ বাড়ির উঠোনে ঢুকল। সেই উঠোন যেখানে বিধু কয়ালের ছেলে ধান, চাল, সর্ষে আর পাটের ওজন নিয়ে ব্যস্ত থাকত। ডান দিকে চণ্ডীমণ্ডপ, তার পাশেই বংশীঢালির ঘর। সব ফাঁকা। জায়গাটার চারিদিকে আগাছা ঝোপঝাড় জন্মে একেবারে যাতায়াতের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তারপরে ভেতর বাড়িতে ঢুকতে কেমন ভয় করতে লাগলো সদানন্দর। মনে হলো কে যেন পেছন থেকে ডাকলে, খোকা। সদানন্দ শিউরে উঠেছে। কে? ঠিক যেন মার গলার মতন। সদানন্দও ডাকলে, মা। সদানন্দর গলার আওয়াজ পেয়ে একদল চামচিকে কড়িকাঠ থেকে ফরফর করে বাইরে উড়ে গেল। অনেকদিন ঝাঁট পড়েনি বারান্দায়। অনেকদিন যেন কারুর পায়ের স্পর্শও পড়েনি বাড়িতে। যেন সব বিশৃঙ্খলা চারদিকে। কিন্তু ভেতর বাড়ির দরজার সামনেই বাধা পড়ল। দরজার মাথায় তালা ঝুলছে। আর সামনে যাওয়া গেল না। সদানন্দ এবার চলে আসছিল। পাশে দোতলায় ওঠবার সিঁড়ি। কেন মনে হলো যেন ওপরে দোতলাও সে গিয়ে দেখবে। এ সমস্ত বাড়িরই তো উত্তরাধিকারী সে নরনারায়ণ চৌধুরীর পৌত্র, হরনারায়ণ চৌধুরীর একমাত্র সন্তান। তার এ বাড়ির সর্বত্র যাবার অধিকার আছে। আধখানা উঠেই মনে হলো যেন ওপরের ঘর থেকে একটা অস্পষ্ট আলোর ক্ষীণ রেখা আসছে। তাহলে ওপরে নিশ্চয়ই কেউ আছে। তার পায়ের বোধহয় আওয়াজ হয়েছিল সামান্য। সেই সামান্য আওয়াজেই কে যেন ভেতরে সচেতন হয়ে উঠেছে।
কে? শুনেই বোঝা গেল চৌধুরী মশাইয়ের গলা। সমস্ত নিস্তব্ধতার মধ্যে একজন সজীব মানুষের চলাফেরা তাকে বিচলিত করে তুলেছে। কোনো প্রত্যুত্তর না পেয়ে চৌধুরী মশাই আবার বললেন, কে কে ওখানে? সদানন্দ স্পষ্ট গলায় বললে, আমি। চৌধুরী মশাই উত্তরটা শুনে বোধহয় খুশি হলেন না। বললেন, আমি কে? নাম নেই? সদানন্দ বললে, আমি সদানন্দ। সঙ্গে সঙ্গে চৌধুরী বাড়ির মাথায় যেন বাজ পড়ল। সদানন্দর মুখের সামনে দরজাটা হাট করে খুলে গেল এক মুহূর্তে। আর সদানন্দ দেখতে পেলে সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে বাবা। খানিকক্ষণ দুজনের মুখেই কোনো কথা নেই, যেন দুজনেই দুজনের সামনে ভূত দেখেছে। একদিনেই সদানন্দকে ঘিরে যে লোকটার ভাবনা, চিন্তা, আনন্দ আর শান্তির শেষ ছিল না, সেই তাকেই সামনে দেখে তিনি যে কি করবেন ভেবে পেলেন না। একদিন নিজের মাথায় আঘাত করে এই বাড়ির কপালেও এক চরম আঘাত দিয়েছিল এই সদানন্দ। এই চৌধুরী মশাইয়ের আজ সব গেছে। এই সদানন্দের জন্যে চৌধুরী মশাই সমস্ত গ্রামের লোকের কাছে চরম কলঙ্কের বোঝা মাথায় নিয়েছিলেন। এর জন্যই তার সর্বস্ব গেছে। তার মান, মর্যাদা, বংশ সমস্ত ধুলোয় মিশেছে। এর জন্যই তিনি আজ অভিশাপগ্রস্তের মতো দিন কাটাচ্ছেন। আর তিনি যখন সর্বনাশের শেষ ধাপে এসে পৌঁছেছেন, ঠিক তখনই কিনা আবার এসে হাজির হয়েছে। কেন এসেছো? কেন এসেছো বলো? সদানন্দ কোনো উত্তর দিলে না, শুধু হাসলো একবার ঠোঁটের ফাঁকে। আবার হাসছ? তোমার লজ্জা করে না? কেন এলে আবার আমার বাড়িতে? সদানন্দ তবু কোনো উত্তর দিলে না, যেমন হাসছিল তেমনি হাসতে লাগল। হাসছ কেন? কথার জবাব দাও। সদানন্দ এবার স্পষ্ট করে হাসতে লাগল, যেন চৌধুরী মশাই সর্বনাশ দেখে সে খুশি হয়েছে, যেন বলতে চাইছে, আমি তো আগেই সাবধান করে দিয়েছিলুম, বলেছিলুম কালীগঞ্জের বইয়ের ভবিষ্যৎবাণী সত্য হবে। তখন তো আপনারা আমার কথা শোনেননি। তখন তো আপনারা জোর করে আমাকে আমার ঘরে পুরে সুন্দরী বউকে সামনে লেলিয়ে দিয়ে দরজায় শিকল দিয়ে দিয়েছিলেন। তখন তো ভেবেছিলেন মেয়ে মানুষের সুন্দর মুখ দেখে আমি ভুলে যাব। ভেবেছিলেন 10,000 টাকার খেসারতার আপনাদের দিতে হবে না। কিন্তু কোথায় গেল সেই 10,000 টাকার ধাপ্পা? এখন যে তার গুণগার দিতে হচ্ছে 10 লাখ টাকার সেলামি গুনে দিয়ে। কিন্তু এই 10 লাখ টাকার সেলামি গুনে দিয়েও কি কালীগঞ্জের বইয়ের রক্তের ঋণ শোধ করতে পারবেন? এখনো যে অনেক গুণগার বাকি আছে। বলো, কেন এসেছো তুমি? বলো, কথার জবাব দাও। কথা বলছো না কেন? সদানন্দ জবাব দিতে গিয়েও থেমে গেল। তবু তার মনের কথাগুলো বুঝি চোখের ভাষায় স্পষ্ট হয়ে উঠল। তার চোখ দুটো বললে, কেন এসেছি? এসেছি মানুষ কেমন করে রক্তের ঋণ শোধ করে তাই দেখতে। কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিকের রক্ত, কালীগঞ্জের বইয়ের রক্ত কি মিথ্যে হবে? চৌধুরী মশাই আর থাকতে পারলেন না। বললেন, কথার জবাব দেবে না তো বেরিয়ে যাও। বেরিয়ে যাও আমার সামনে থেকে, বেরিয়ে যাও। সদানন্দ আর দাঁড়ালো না। সদানন্দ বেরিয়ে আসবার আগেই চৌধুরী মশাইয়ের দরজাটা তার মুখের ওপরেই দড়াম করে বন্ধ হয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই হঠাৎ যেন আবার সেই ডাক, খোকা। সদানন্দ এক মুহূর্তের জন্য একটু থমকে দাঁড়ালো। একবার চারিদিকে চাইলে, কই, কোথাও তো কেউ নেই। তবে কে তাকে ডাকলে? খোকা, তুই এসেছিস? এবার সদানন্দ বড় ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি বারান্দা পেরিয়ে সদরের দিকে পা বাড়াবার চেষ্টা করলে হঠাৎ একটা কালো ছায়ার মতো কে যেন পায়ের কাছে এসে তাকে শুঁকতে লাগলো। কে কে কে? না, কেউ নয়। মিছিমিছি ভয় পেয়েছিল সদানন্দ। ছায়াটা একটা কুকুর, তাদেরই আশ্রিত কুকুর, বাড়ি পাহারা দিচ্ছে উঠোনে বসে। অথচ অবলা জীবটা জানে না যে পাহারা দেবার মতো কিছু নেই আর এই বাড়িতে। এতদিন পাহারা দিয়েই কি তুই কিছু আটকাতে পেরেছিস? সর্বনাশ যখন আসে তখন 1000 পাহারা দিলেও আসে, পাহারা না দিলেও তা আসে। পাইক, বরকন্দাজ, লাঠিয়াল, বন্দুক, রাইফেল দিয়েও তা রোধ করা যায় না। কারণ আর কেউ না জানুক,
সদানন্দ ভালো করেই জানত তুমি হাজার চেষ্টা করলেও জীবনের মতো মৃত্যুকেও ঠেকানো যায় না। পৃথিবীতে একমাত্র মৃত্যুরই মৃত্যু নেই, এ পৃথিবীতে একমাত্র মৃত্যুই অবিনশ্বর। সেখান থেকে দৌড়তে দৌড়তে সে সোজা এসে দাঁড়ালো বারোয়ারি তলায়। সেখানে তখন অসংখ্য মানুষের ভিড়। লণ্ঠন জ্বালিয়ে কবিয়ালের আসর বসেছে। কবিয়াল তখন সেই চেনা গানটাই রসিয়ে রসিয়ে গাইছে, আগে যদি প্রাণসখী জানিতাম। সদানন্দ সেখানে গিয়ে নিঃশব্দে ভিড়ের মধ্যে বসে পড়ল। এ বহুদিনের কথা। সে কথা সদানন্দের জানা না থাকলেও গ্রামের আর কারো জানতে বাকি ছিল না। ওই বেহারি পালের বউ সকলের আগে জেনেছিল, আর তারপর গ্রামের আবাল বৃদ্ধ বনিতা কারোর শুনতে বাকি ছিল না। সদানন্দ চলে যাবার পর থেকেই রহস্যটা যেন আস্তে আস্তে আরো ঘনিয়ে আসছিল। কর্তাবাবুর মৃত্যুর পর অবশ্য কেউ বুঝতে পারেনি মৃত্যু না মৃত্যু। বহুদিন ধরে যে মানুষটা ভুগছিল তার মৃত্যুতে কে আর কি সন্দেহ করবে। যেমন ঘটা করে জমিদার বাড়িতে শ্রাদ্ধ হয়, তেমনি করেই তাঁর শ্রাদ্ধ হলো। লোকজন খেলেও প্রচুর, একেবারে পেট পুড়েই খেলে সবাই। কিছু কিছু লোক ছাদা বেঁধে বাড়িতে নিয়ে গেল, দক্ষিণা পেলে ব্রাহ্মণরা, কাপড়ও পেলে বাড়ির লোকজনেরা। যারা পাতা পেতে খাবে না তারা ছাদা বেঁধে নিয়ে গেল। মোট কথা নবাবগঞ্জের গ্রামবাসীরা কদিন ধরে খুব একচোট আনন্দ করে নিলে। শুধু একজনের কথা কারো মনে পড়ল না, সে বাড়ির ছেলে সদানন্দ। বেহারি পাল একবার জিজ্ঞেস করতে গিয়েছিল, সদানন্দর কোনো খবর পেলেন নাকি চৌধুরী মশাই? চৌধুরী মশাই কথাটা শুনে ক্ষেপে গেলেন, তবু মনের রাগ মনে চেপে রেখেই বললেন, সে ছেলের খোঁজ খবর পেলেই বা কি লাভ, সে থাকলেও যা, না থাকলেও তাই। বেহারি পাল বলতে গেল, কিন্তু হাজার হোক আপনার নিজের ছেলেই তো সে, সে যত অন্যায় করুক আপনি কি বাপ হয়ে তাকে ছেড়ে থাকতে পারবেন? অন্তত আপনি না হোক তার গর্ভধারিণীও কি ভুলতে পারবেন তাকে? কিন্তু এসব প্রসঙ্গ বেশি আলোচনা করতে চাইতেন না চৌধুরী মশাই। চৌধুরী মশাই যেন তারপর থেকে অন্য মানুষ হয়ে গিয়েছিলেন, যেন আরো খিটখিটে, আরো গম্ভীর। কর্তাবাবুর দোতলার ঘরটা তখন খালিই পড়ে থাকত। তিনি সেখানেই নিজের থাকবার বন্দোবস্ত করে নিয়েছিলেন। চণ্ডী মণ্ডপে কেউ এসে চৌধুরী মশাইয়ের কথা জিজ্ঞেস করলে সেরেস্তাদার বলতো, তিনি তো আর নিচে নামেন না, ওপরে আছেন। কিন্তু সামান্য একটা আর্জি পেশ করবার জন্য অনেকেই ওপরে যেতে চাইত না। চৌধুরী মশাইও অনেক বাজে ঝামেলা থেকে বেঁচে যেতেন। কিন্তু যখন সন্ধে হয়ে আসত তখন কেমন যেন একটা আতঙ্কে বুকটা শিরশির করে উঠত। রাত্রে ভয়ে ভয়ে অনেক সময় যেন দম আটকে যাবার মতো অবস্থা হতো। কে যেন গলা টিপে ধরত তাঁর। ধর্মর করে তিনি উঠে আলোটা জ্বালতেন, এক গেলাস জল খেতেন, তারপর আবার শোবার চেষ্টা করতেন। পাশে শুয়ে এক একদিন গৃহিণীর ঘুম ভেঙে যেত। বলতো, কি হলো, ঘুম আসছে না তোমার? চৌধুরী মশাই বলতেন, না, জল তেষ্টা পেয়েছিল। তারপর আবার জিজ্ঞেস করতেন, বৌমা কোথায়? গৃহিণী বলতো, কেন, বৌমার কথা জিজ্ঞেস করছো কেন? বৌমা তার নিজের ঘরে ঘুমোচ্ছে। রাত্রে ওই পর্যন্তই। কিন্তু সকালবেলা বাড়ির আবার অন্য এক চেহারা। বাড়ির লোক বলতে তো মাত্র দুজন, কর্তা আর গিন্নি, আর এছাড়া আছে আর একজন, পরের বাড়ির মেয়ে। তখন কর্তাবাবুও আর নেই, সদানন্দও নেই, সংখ্যায় দুজন কমে গেছে। কিন্তু দু তিনজন প্রাণীকে কেন্দ্র করে যে নাটক ঘটে চলেছে তা বুঝি পৃথিবীর কোনো সংসারেই আগে কখনো ঘটেনি। নয়নতারা তখন স্নান করে রোদ্দুরে দাঁড়িয়ে ভিজে চুল শুকোচ্ছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে শাশুড়ি দৌড়ে এলো কুয়োতলায়। বললে, বৌমা, তুমি কি কালা? কানে কালা হয়েছ নাকি তুমি? নয়নতারা বললে, কেন মা, কি হয়েছে? তুমি আবার বলছো কি হয়েছে? আমি যে এদিকে তোমাকে ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেলছি তা তো তোমার কানে যায় না বাছা? না তুমি ভাবছো শাশুড়ি ডেকে ডেকে মরুক গে, আগে চুল তো শুকোই। নয়নতারা সংকোচে জড়সড় হয়ে বললে, কিন্তু আমি তো শুনতে পাইনি মা। শাশুড়ি বললে, তা শুনতে পাবে কেন? শুনলে যে গেরস্তের সংসারে সাশ্রয় হবে। সংসার পুড়ে যাক ঝুড়ে যাক তাতে তোমার কি?
তোমাকে তো আর গতরে খেটে পয়সা উপায় করতে হয় না। যাকে পয়সা উপায় করতে হয় সে বুঝবে। বলি, উনুনে যে দুধ পুড়ে যাচ্ছে, সে দুধ পোড়া গন্ধও তো মানুষের নাকে আসে। তোমাকে দিয়ে কি বাছা আমার সংসারের কোনো কাজটাই হবে না বৌমা? শুধু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবার জন্যই তোমাকে বউ করে বাড়িতে এনেছি। তবু যদি বুঝতুম, নিজের স্বামীকে বাড়িতে আটকে রাখতে পারতে। বলতে বলতে শাশুড়ি যেমন এসেছিল তেমনি আবার গড়গড় করে রান্নাবাড়ির দিকে চলে গেল। নয়নতারাও শাশুড়ির পেছন পেছন রান্নাবাড়ির ভেতরে এসে দাঁড়াল। দেখলে এক কড়া দুধ উনুনে জাল দেওয়া হচ্ছিল। কারণ নজর ছিল না সেদিকে। সবাই সংসারে যে যার কাজে ব্যস্ত। তারই মধ্যে সমস্ত দুধটা কখন পুড়ে একেবারে ছাঁচি হয়ে গেছে। এতখানি লোকসানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে সে যে কি করবে তা বুঝতে পারছিল না। গৌরী পিসির মুখেও তখন কথা নেই। বিষ্টুর মাও দুর্ঘটনার আকস্মিকতায় একেবারে বোবা হয়ে গেছে। সবাই মিলে তখন রান্নায় হাত লাগিয়েছে। এই অবস্থায় নয়নতারা যেন নিজেকেই অপরাধী মনে হচ্ছিল। হঠাৎ শাশুড়ির কথায় যেন তার চমক ভাঙল। শাশুড়ি বললে, তুমি আবার ঠুটো জগন্নাথের মতো ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলে কেন শুনি? তোমার ঘর আছে, তুমি ঘরে যাও না। ঘরে গিয়ে পটের বিবি সেজে শুয়ে থাকো না গিয়ে। খাবার হলে তোমাকে ডাকবো খন। দয়া করে তখন খেয়ে নিয়ে আমার হেসেল মুক্ত করে দিও, যাও। নয়নতারা সেইখানে দাঁড়িয়ে শাশুড়ির সমস্ত কথাগুলো শুনল। তারপর আর দাঁড়িয়ে থাকতে পারলে না। সোজা নিজের ঘরে গিয়ে বিছানার বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। শুয়ে পড়ে কখন যে সেখানেই ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল ছিল না। শাশুড়ির ডাকাডাকিতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই নয়নতারা শুনতে পেলে শাশুড়ি বলছে, এত ঘুম তোমার কোত্থেকে আসে বৌমা? আর তাও বলি, আমি তোমাকে ঘরে গিয়ে শুতে বললুম বলে তুমিও অমনি শুয়ে পড়লে? বলি, আক্কেল জিনিসটাকেও কি মাথা থেকে বিদেয় করে দিয়েছ তুমি? বুড়ি শাশুড়ি মোড়ে মোড়ে তোমাকে ভাত রেঁধে এনে তোমার মুখে তুলে দেবে আর তুমি দয়া করে গিলবে, এই কি তুমি চাও? তাই যদি চাও তো তাও দিতে পারি। তোমার মুখের কাছে ভাতের থালা এনে তোমাকে খাইয়ে দিতে পারি, তাই দেব। নয়নতারা তাড়াতাড়ি উঠে পড়ে লজ্জায় জড়সড় হয়ে রইল। বললে, আমায় মাফ করবেন মা, আমি বুঝতে পারিনি, কখন ঘুমিয়ে পড়েছিলুম। শাশুড়ি বলে উঠল, তা তো ঘুমিয়ে পড়বেই বৌমা। বাড়িতে এতগুলো দাসী বাঁধি আছে, তুমি ঘুমোবে না তো কে ঘুমোবে? ভগবান তোমাকে ঘুমোবার কপাল দিয়েছে, তুমি তো ঘুমোবেই। আমার খেটে মরার কপাল, তাই আমি চিরটাকাল কেবল খেটেই মরব। তারপর আর কথা না বাড়িয়ে নয়নতারা গিয়ে খেতে বসত। খেতে খেতে অনেক কষ্টে চোখের জলটাকে আটকে রাখত, নইলে শাশুড়ি দেখতে পেলেই আবার নতুন করে সেজন্যে গঞ্জনা দেবে। বাবা মার কাছে বড় আদরে মানুষ হয়েছিল নয়নতারা। জীবনে গঞ্জনাটাকে তাই বরাবর সবচেয়ে ভয় করে এসেছে সে। আর এখন সেই গঞ্জনাই কিনা তাকে দিনের পর দিন শুনে যেতে হচ্ছে। অথচ কি করেছে সে? কি অপরাধটা সে করেছে যে তাকে এত গঞ্জনা সহ্য করতে হবে? গৌরী পিসিও যেন অন্যরকম হয়ে গিয়েছিল তখন। যে গৌরী পিসি বিয়ের পর তাকে অত আদর করত, তারই বা ব্যবহার অমন হয়ে গেল কেন কে জানে। বেহারি পালের বউ চুপি চুপি এক একদিন এসে হাজির হতো। বলতো, তোমার শাশুড়ি কোথায় বৌমা? নয়নতারা বলতো, বোধহয় ঘুমোচ্ছেন, ডেকে দেব? বেহারি পালের বউকে বড় ভালো লাগতো নয়নতারার, কিন্তু শাশুড়ির ভয় দিদিমা বেশি আসতেও পারত না। যখন দুপুরবেলা সবাই একটু ঘুমিয়ে পড়ত, তখন টিপি টিপি পায়ে নয়নতারার ঘরে এসে বসত। বলতো, কেমন আছো বৌমা? প্রথম প্রথম বেহারি পালের বউকে দেখলেও ভয় পেয়ে যেত নয়নতারা। মনে হতো যদি দিদিমা শাশুড়িকে বলে দেয়, তাই শুয়ে থাকলে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসত। বেহারি পালের বউ বলতো, উঠলে কেন বৌমা? তুমি শুয়ে থাকো না, আমি দেখলুম এ বাড়ির সবাই ঘুমোচ্ছে কিনা, তাই তোমার কাছে এলুম। তা সকালবেলা শাশুড়ি তোমাকে অত বকছিল কেন বৌমা? তুমি কি করেছিলে? প্রথম প্রথম নয়নতারা নিজের দুঃখের কথা কিছু বলতো না, কিন্তু পাশের বাড়ির কথা কতদিন আর চাপা থাকে। বেহারি পালের বউ বলতো, তোমার শাশুড়ি তোমাকে খেতে টেতে দেয়? নয়নতারা বলতো, দেয়। বেহারি পালের বউ সবই জানত, তার কাছে কিছু লুকোনো চলতো না। বলতো, তুমি মিছে কথা বলছো বৌমা, আমি সব দেখেছি, তোমার খাওয়াই হয়নি আজকে,
নয়নতারা অবাক হয়ে যেত বেহারিপালের বউয়ের মুখের দিকে চেয়ে। তারপর আর কিছু করতে না পেরে তার কোলে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেলত। কাঁদতে কাঁদতে বলতো, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না দিদিমা, কিচ্ছু ভালো লাগে না। ওরা একটু দূরে সরে গেলেই আমি ভাতগুলো জানালা দিয়ে বাইরে ফেলে দিই, কুকুরে এসে সব খেয়ে যায়। বেহারিপালের বউ বলতো, খাবে কি বৌমা? খিদে হবে কেন? তোমাকে কি খেতে দেয় তোমার শাশুড়ি তা তো আমার দেখতে বাকি নেই। ওই ডাল আর ভাত কেউ খেতে পারে? তারপর আঁচলের ভেতর থেকে দিদিমা কতদিন খাবার বার করত। কোনোদিন মাছ ভাজা, কোনোদিন বা পোস্তর বড়া, এমনি সব কত কি খাবার বাড়িতে যা রান্না হতো সব বেছে বেছে আঁচলের আড়ালে লুকিয়ে এনে নয়নতারাকে খাওয়াতো। বেহারিপালের বউয়ের কাছে নয়নতারা নিজের মনটা উজাড় করে ঢেলে দিত। বলতো, এরকম কেন হলো দিদিমা? আপনি তো গোড়া থেকেই সব দেখে আসছেন। আমি কি এমন দোষ করেছি যে আমাকে শাশুড়ি মোটে দেখতে পারেন না? দিদিমা বলতো, তোমার শাশুড়ি কি মানুষটা ভালো যে তোমাকে দেখতে পারবে বৌমা? নয়নতারা বলতো, কিন্তু আগে তো এমন ছিলেন না। আগে আমাকে কত আদর করতেন তা তো আপনারা দেখেছেন। ছাই আদর করতো, ছাই। ও 1 নম্বরের বদমাইশ মেয়ে মানুষ। আমি তোমার শাশুড়িকে চিনি না বলতে চাও? কিন্তু আমি তো শাশুড়িকে বরাবর ভক্তি শ্রদ্ধা করে এসেছি দিদিমা। আমি তো আমার দিক থেকে কোনো দোষ করিনি। আমার নিজের মা নেই, তাই বরাবর শাশুড়িকেই আমি আমার মা বলে মনে করেছি। আমার কি দোষ আপনিই বলুন। বেহারিপালের বউ বলতো, দোষ তোমার নয় তো কার বৌমা? দোষ তো সব তোমারই। আমার দোষ কেন? তা তোমাকে কেন শাশুড়ি আদর যত্ন করবে? তুমি শ্বশুর শাশুড়ির কোন উপকারে এসেছো? তুমি তোমার স্বামীকে ঘরে আটকে রাখতে পেরেছ? স্বামী না থাকলে মেয়ে মানুষের আবার খাতির যত্ন কি? কথায় বলে, স্বামী নেই যার সে ঘরের বার। স্বামী পুত কিছুই নেই তোমার, কে তোমাকে ভালোবাসবে বৌমা? তুমি কি তোমার শাশুড়ির কোলে একটা নাতি তুলে দিতে পেরেছ? নিজের অক্ষমতায়, নিজের অসার্থকতায় নয়নতারা আরো ভেঙে পড়ত। বলতো, আপনি তো সব জানেন দিদিমা, আপনি জেনে শুনে তবু এই কথা কেন বলছেন? এসব কথা বেশিক্ষণ হতো না। বাইরে কারো পায়ের আওয়াজ হলেই বেহারিপালের বউ তাড়াতাড়ি উঠে যেত। যাবার আগে বলতো, আমি আসি বৌমা, পরে আবার একসময় আসবক্ষণ। তোমার শাশুড়ি মাগি দেখতে পেলে আবার অনর্থ বাঁধাবে, যাই। কিন্তু বাইরে গিয়ে শাশুড়ির কাছে বেহারিপালের বউ আবার অন্য মানুষ। শাশুড়ি বলতো, এসো এসো মাসিমা, কি রাঁধলে আজকে? এটা ওটা কথা হবার পর বেহারিপালের বউ জিজ্ঞেস করত, তোমার বৌমা কোথায় বউ? বৌমাকে যে দেখছি নে। শাশুড়ি বলতো, বৌমা আর কোথায় থাকবে, নিজের ঘরেই ঘুমোচ্ছে। ঘুম ছাড়া তো বৌমার আর কোনো কাজ নেই। এমনি করেই চলছিল নয়নতারার জীবন। যেদিন প্রথম বউ হয়ে এ বাড়িতে এসেছিল তখন একরকম, আবার যখন সদানন্দ বাড়ি থেকে চলে গেল তখন একেবারে অন্যরকম। কর্তাবাবু মারা যাবার পর থেকেই যেন একেবারে এ বাড়ির জীবনযাত্রা অন্যদিকে মোড় ফেলল। সেদিন হঠাৎ শাশুড়ি বললে, বৌমা, আজ রাত্রিরে ঘরের দরজায় খিল দিয়ে শুয়ো না, দরজা খুলে শুয়ো, বুঝলে? কথাটা ঠিক বুঝতে পারলে না নয়নতারা। বললে, দরজা খুলে শোবো? শাশুড়ি গম্ভীর মুখে বললে, হ্যাঁ। নয়নতারা তবু বুঝতে পারলে না। জিজ্ঞেস করলে, কেন মা, দরজা খুলে শোবো কেন? শাশুড়ি বললে, যা বলছি তাই করো, তর্ক করো না। কিন্তু আপনি তো আগে আমাকে রোজ দরজা বন্ধ করে খিল দিয়ে শুতে বলতেন। শাশুড়ি তেমনি সুরেই বললে, আগে যা বলতুম, আজ তুমি দরজা খুলে শোবে। হঠাৎ কেমন যেন খটকা লাগলো নয়নতারার মনে। হঠাৎ শাশুড়ি তাকে দরজা খুলে শুতে বলছে কেন? বললে, আপনি বুঝি আজ রাত্রিরে আমার ঘরে শোবেন? শাশুড়ি এতক্ষণে রেগে গেল। বললে, তুমি তো দেখছি খুব বেয়াদব মেয়ে বৌমা। আমি তোমার ঘরে শুই না শুই তাতে তোমার কি? আমি যা বলছি তাই করবে, যাও এখন। এসব কথা বেহারিপাল জানে, বেহারিপালের বউও জানে। আর শুধু বেহারিপালের বউই নয়,
ওই নিতাই হালদার, কেদার, গোবর্ধন, যারা বারোয়ারি তলায় নিতাই হালদারের দোকানের সামনে মাচায় বসে তাস খেলে, তারাও জানে। যেসব মেয়েরা নদীতে চান করতে যায় আর এ বাড়ির ও বাড়ির গল্প করে, তারাও জানে। এককালে নবাবগঞ্জের চৌধুরী বাড়ির নতুন বউ নয়নতারাকে নিয়ে কত হইচই বেঁধে গিয়েছিল, কত কানাঘুষো চলেছিল। কালের খরস্রোতে সেসব প্রসঙ্গ প্রায় ভেসে গিয়েছে এখন। কিন্তু এতদিন পরে সেই সদানন্দকে দেখে আবার যেন সব মনে পড়তে লাগলো তাদের। গানও তখন পুরোদমে চলেছে। আর নারীরে করিনে প্রত্যয়, নারীর নাইকো কিছু ধর্মময়, নারীর মিলতে যেমন ভুলতে তেমন, দুই দিকে তৎপর, মজিয়ে পড়ে চায় না ফিরে, আপনি হয় অন্তর। বেহারি পালও গান শুনছিল। বলতে গেলে বেহারি পালই বেশি চাঁদা দিয়েছিল গানের জন্য। নবাবগঞ্জের মাথা এখন বেহারি পাল। অনেক রাত্রে বাড়ি ফিরে গৃহিণীকে ডাকলে, ও শুনছ? বেহারি পালের বইয়ের তখন ঘুমে চোখ ঢুলছে। গান শুনে এসে শুতে পারলে বাঁচে। বললে, কি? কাকে এনেছি দেখো। চৌধুরী মশাইয়ের ছেলে সদানন্দ। বইয়ের যেন বিশ্বাস হলো না। বললে, বলছো কি? আমাদের সদানন্দ? এতদিন কোথায় ছিল সে? বেহারি পাল বললে, চৌধুরী মশাইয়ের কাছে গিয়েছিল। ছেলেকে নাকি চৌধুরী মশাই বাড়িতে ঢুকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে দূর করে। তাই আর কোথায় যাবে? তাকে আমাদের বাড়িতেই ডেকে এনেছি। বেহারি পালের বাড়িতে ঘরদোরের অভাব নেই আর আগেকার মতন। এখন যুদ্ধের কল্যাণে ব্যবসাও আরো ফুলে ফেঁপে উঠেছে, আরো টাকা পয়সা হয়েছে। বেহারি পালের বউ বাইরে বেরিয়ে এলো। বলল, কই, কোথায় সদানন্দ দেখি? সদানন্দর মুখে সেই খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, ময়লা পাঞ্জাবি, ছেঁড়া চটি, কিন্তু হাসি মুখ। বেহারি পালের বউ বললে, এতদিন কোথায় ছিলে তুমি বাবা? সেই তুমি এলে, আর কিছুদিন আগে আসতে পারলে না? তাহলে আর নয়নতারার এমন করে সর্বনাশ হতো না। আহা! সদানন্দ কিন্তু নির্বিকার। সে তখন হাসছে। বেহারি পালের মনে পড়তে লাগলো সেই ঘটনাটা। নয়নতারাই পরে বলেছিল। শাশুড়ি যেমন বলেছিল তেমনি করে দরজা খুলে রেখেই শুয়েছিল নয়নতারা। তারপর হয়তো একটু তন্দ্রাও এসেছিল। জানালা দিয়ে আকাশের জ্যোৎস্না এসে পড়েছিল বিছানার ওপর। হঠাৎ যেন কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল তার। ঘুমটা ভাঙতেই দেখলে কে যেন একেবারে বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। কে কে? নয়নতারা যেন স্পষ্ট দেখতে পেল মানুষটাকে, চিনতে পারলে। এক মুহূর্তে নয়নতারা নিজের কাপড়টা সামলে নিয়ে উঠে বসেছে। না, স্বপ্ন তো নয়, সত্যিই তো সে স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষটাকে। নয়নতারা আর থাকতে পারলে না, চিৎকার করে উঠলে, মা, মা, মা। নয়নতারার সমস্ত শরীরটা তখন ঘামে ভিজে উঠেছে। তার চিৎকারে ঘরটা আবার ফাঁকা। মনে আছে, অনেক রাত্রে শাশুড়ি এসে তার পাশে শুয়ে পড়েছিল। তারপরে কখন সে নিজেও ঘুমিয়ে পড়েছিল, আর কিছুই খেয়াল ছিল না তার। কিন্তু যে মানুষটা তার ঘরে এসেছিল সে তখন উধাও। নয়নতারা বিছানা ছেড়ে উঠল। তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে এসে চারিদিক দেখল। কেউ কোথাও নেই। তাহলে কে তার ঘরে ঢুকেছিল? সমস্ত বাড়িটা অন্ধকার। তাড়াতাড়ি শাশুড়ির ঘরের সামনে এসে আবার ডাকতে লাগলো, মা, মা, দরজাটা একটু খুলুন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কিন্তু শাশুড়িকে না ডেকে অন্য কি উপায় বা আছে তার? অথচ রাত্রে ডাকলে হয়তো শাশুড়ি রাগ করবে। নয়নতারা আবার ডাকলে, মা, ও মা। এতেও যখন সাড়া পাওয়া গেল না, তখন দরজায় ধাক্কা দিতে হলো। হয়তো মা অঘরে ঘুমোচ্ছে, সারাদিনের ঝঞ্ঝাটের পর ঘুমে অচৈতন্য হয়ে আছে। মা, মা, ও মা। এবার সাড়া পাওয়া গেল। দরজার খিল খুলে শাশুড়ি বাইরে বেরিয়ে এলো। বললে, কে? বৌমা, কি হলো? নয়নতারা বললে, আমার খুব ভয় পাচ্ছে। শাশুড়ি ব্যাপার শুনে রেগে উঠল। সবই কি তোমার ঢং বৌমা? তোমার ভয় পাচ্ছে তো আমি কি করব? তোমার ভয় পাচ্ছে তো এ কথাটা বলবার জন্য কি ভর দুপুর রাতে আমার ঘুম না ভাঙালে তোমার চলতো না? কাল সকালে বললে তোমার মহাভারত এমন কি অশুদ্ধ হয়ে যেত শুনি? নয়নতারা বললে, আমার খুব ভয় করছিল মা,
মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরে ঢুকেছে। তুমি আর ঢং করো না বৌমা, তোমার ঘরে কে ঢুকতে যাবে শুনি? কার এত দায় পড়েছে যে এত রাত্রিরে না ঘুমিয়ে তোমার ঘরে ঢুকতে যাবে? নয়নতারা বললে, চোর ডাকাত কত কি থাকতে পারে তো। আপনি আমাকে দরজা খুলে রেখে শুতে বলেছিলেন তাই বলছি। আপনি তো আমার পাশেই শুয়েছিলেন, কখন উঠে গেলেন আমি টের পাইনি। শাশুড়ি বললে, তোমাকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি। আমার যে আবার নিজের বিছানা ছাড়া অন্য বিছানায় ঘুম আসতে চায় না। আর চোর ডাকাতের কথা বলছো, তা চোর ডাকাতের আর খেয়ে দেয়ে কাজ নেই, তোমার ঘরে তারা ঢুকতে যাচ্ছে। তোমার সোনা দানা সব তো আমার সিন্ধুকের মধ্যে, তোমার ঘরে ঢুকে ডাকাতরা কি নেবে শুনি? কিন্তু মা, আমি কাল থেকে রাত্রিরে দরজায় খিল দিয়ে শোবো। শাশুড়ি বললে, কালকের কথা কালকে হবে, ওসব কথা রাত দুপুরে বলে কি হবে? তার চেয়ে আমাকে একটু ঘুমোতে দাও। তুমি তো সারাদিন ঘুমিয়ে কাটাও, আমি সারাদিন গতরে খেটে রাত্রিটুকু একটু ঘুমোবো, তোমার জ্বালায় কি তারও জো নেই? বলে আর সেখানে দাঁড়ালো না শাশুড়ি। নয়নতারার মুখের ওপর দরজা বন্ধ করে ভেতরে ঘুমোতে গেল। নয়নতারা সেখানে সেই অন্ধকারে দাঁড়িয়ে কি করবে বুঝতে পারলে না। ঘরে গিয়ে সে ঘুমোবে কেমন করে? ভাবলে হারিকেনটা জ্বালিয়ে রাখলে হয়, কিন্তু এ বাড়িতে এতদিন এসেছে, হারিকেন কোথায় থাকে তাও তো সে জানে না। আস্তে আস্তে সে আবার নিজের ঘরে গেল। নিজের ঘরের খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। চারিদিকে কেউ কোথাও নেই। বড় ভয় করতে লাগলো তার। কিন্তু এমন করে সমস্ত রাত একলা একলা সে জেগে থাকবে কি করে? না ঘুমিয়ে কতদিন কাটাবে? দূরে বারোয়ারি তলায় বোধহয় যাত্রার রিহার্সাল চলছে। কিছু কিছু গান বাজনার অস্পষ্ট সুর কানে ভেসে আসছে। এখন একজন কারোর সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগতো। দিদিমা যদি আসতো এ সময় তো খুব ভালো হতো। ওই একটা লোকের কাছেই তবু মনের কথা খুলে বলা যায়। আর এখানকার অন্য সবাই যেন তার পর। অথচ আগে শাশুড়ি কত আদর করত তাকে। এ বাড়িতে এসে পর্যন্ত ওই শাশুড়ির কাছেই তখন যা কিছু মনের কথা খুলে বলতে পারত। যখন সেবার বাবা এসে তাকে নিয়ে যেতে চেয়েছিল, তখন তো সে ওই শাশুড়ির মুখের দিকে চেয়েই বাবার সঙ্গে যেতে রাজি হয়নি। কিন্তু এখন আর বাবা আসছে না কেন? এখন বাবাও কি তাকে ভুলে গেল? হয়তো এমনি হয়, হয়তো সব মেয়ের জীবনেই এমনি হয়। বিয়ে হয়ে যাবার পর সব বাবা মাই হয়তো এমনি করে মেয়েকে ভুলে যায়। বলতে গেলে হয়তো কেবল মাই মেয়েকে মনে রাখে। সত্যি তার কপালটাই খারাপ, নইলে সেই মাই বা কেন চলে যাবে? মা যদি এখন বেঁচে থাকতো তো সে নিজেই মার কাছে চলে যেত। মাকে গিয়ে বলতো, মা, এবার থেকে আমি আর শ্বশুর বাড়ি যাব না, আমি এখন তোমার কাছেই থাকবো, তুমি আমায় থাকতে দেবে না? মা হয়তো তবু সান্ত্বনা দিত তাকে, আদর করত তাকে। মা হয়তো বলতো, তুই কিছু ভাবিসনি মা, ওরকম কত ছেলে বাড়ি থেকে রাগ করে চলে যায়, তারপর দেখেছি একদিন আবার ফিরেও আসে। ও কিছু না, তুই কিছুদিন কষ্ট করে থাক, দেখবি সদানন্দ আবার একদিন তোর কাছে ফিরে আসবে। কিন্তু হঠাৎ চোখ দুটো ঘুমে ঢুলে আসতে লাগলো। কিন্তু দরজা খুলে রাখলে ঘুম আসবে কি করে? নয়নতারা আর থাকতে পারলে না। তাড়াতাড়ি ঘরের দরজায় খিল তুলে দিয়ে বিছানার ওপর গিয়ে গা এলিয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করলে। ঘুমে চোখ ঢুলে আসছে, কিন্তু তবু ঘুম আসছে না। বিছানার ওপর একবার এপাশ একবার ওপাশ করতে লাগলো, কিন্তু তবু কিছুতেই ঘুম এলো না। কেবল মনে হতে লাগলো তার ঘরের দরজা বন্ধ রয়েছে, যদি শাশুড়ি জানতে পারে, যদি বকে শাশুড়ি। না, আর নয়। নয়নতারা তাড়াতাড়ি উঠে গিয়ে দরজার খিলটা খুলে দিয়ে যেন নিশ্চিন্ত হলো। না হোক ঘুম না হলে অবশ্য তার শরীর খারাপ হবে ঠিকই, কিন্তু তাকে নিয়ে তো সংসারে অশান্তি সৃষ্টি হবে না? তাকে কেন্দ্র করে সংসারে অশান্তি হবে, এটাকেই নয়নতারার সবচেয়ে বেশি ভয়। হঠাৎ শাশুড়ির কথায় ঘুম ভেঙে গেল নয়নতারার। বৌমা, বলি তুমি নিজে গিয়ে চা খাবে, না তোমার মুখের কাছে এনে চায়ের বাটি ধরবো? তুমি যদি বলো তো তাও আনতে পারি, আনবো? শাশুড়ির কথায় লজ্জায় জড়সড় হয়ে গেল নয়নতারা। কখন যে চোখ দুটো জুড়ে ঘুম এসে গিয়েছিল তা তার খেয়াল ছিল না। চারদিকে রোদ উঠে গেছে,
জানালা দিয়ে রোদ এসে ঘরের ভেতরটা একেবারে ভাসিয়ে দিয়েছে। এত দেরি পর্যন্ত তো কখনো ঘুমোয়নি সে। এ কি করে হলো? এ কেন হলো? বাইরে এসে দাঁড়াতেই তার আগের রাত্রের সব ঘটনাগুলো মনে পড়তে লাগলো। দিনের আলোয় ঘটনাটাকে যেন স্বপ্ন বলে মনে হতে লাগলো। তবে কি স্বপ্ন দেখছিল নাকি সে? তার ঘরে যে ঢুকেছিল সেও কি স্বপ্নের মানুষ? সেই ভয় পেয়ে শাশুড়ির ঘরের সামনে এসে ডাকা, সেই শাশুড়ির বকুনি, সবই স্বপ্ন নাকি তাহলে? নয়নতারা অনেকবার করে ঘটনাগুলোকে মনে করবার চেষ্টা করলে। স্বপ্নই যদি হবে তো সে এতক্ষণ ঘুমোলো কি করে? শেষ রাত্রের দিকে ঘুম এসেছিল বলেই তো এত বেলা পর্যন্ত সে ঘুমিয়েছে। বিছানায় যাবার সঙ্গে সঙ্গে যদি ঘুম আসতো তো সে কি এত বেলা করে ঘুম থেকে উঠত? সবাই যখন রান্না নিয়ে ব্যস্ত তখন নয়নতারাও রান্নাঘরের দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। সবাই কাজ করছে। এ সময় সে যদি তার নিজের ঘরে গিয়ে বসে থাকে তাহলেও দোষ হবে তার। আবার শুধু যদি চুপচাপ দাঁড়িয়েও থাকে তাহলেও দোষ হবে। শাশুড়ি হঠাৎ বলে উঠল, তুমি আবার যাবার আসবার পথের ওপর রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন শুনি? নিজের কাজও করবে না, কাউকে কাজও করতে দেবে না। হয় এখান থেকে সরে যাও, না হয় নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। খাবার সময় তোমাকে ডেকে পাঠাবো খন। এখন সরদিকিনি এখান থেকে, পথ ছাড়ো। নয়নতারা কি করত বলা যায় না, কিন্তু তার আগেই চৌধুরী মশাই হঠাৎ ভেতর বাড়িতে এসে হাজির। তিনি কথা বলতে বলতে ঢুকছিলেন। ওরে গৌরী, কোথায় গেলি? চণ্ডী মণ্ডপে যে চা দিতে হবে সব ভুলে গেলি নাকি? নয়নতারা শ্বশুরকে দেখে মাথার ঘোমটাটা আর একটু মুখের ওপর টেনে দিয়ে নিজের ঘরে চলে এলো। কিন্তু আবার সেই ঘর, তার নিজের ঘর, সেই ঘর আর বাইরের বারান্দা, এইটুকুই তার পরিক্রমার পরিধি। এইটুকুর মধ্যেই তাকে বন্দী হয়ে থাকতে হবে। এই বন্দিত্ব থেকে কি তার মুক্তি নেই? আজ এ পর্যন্তই। উপন্যাসের ৭বিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।